হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটি ঘটনা নিয়ে এসেছি। আজকে আপনারা শুনতে পারবেন আমাদের একজন অ্যাডমিন, আমাদের সবার প্রিয় দায়ান খ্যাত আরিফ ভাইয়ের একটি ঘটনা। আপনারা তো সবসময় শুক্রবারে আরিফ ভাইয়ের দায়ান অথবা ইয়াসিন হুজুরের ঘটনা শুনলেই থাকেন, কিন্তু আজকে আপনাদের জন্য বোনাস হিসেবে আরিফ ভাইয়েরই কালেক্ট করা একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা শুনতে যাচ্ছেন। এই ঘটনাটি হচ্ছে মূলত একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে। সত্যি ঘটনাটি যখন আমি কাভার করছিলাম, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল বারবার। তো আশা করি আপনাদের এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি এনজয় করবেন আজকের ঘটনাটি। আপনাদেরকে সত্যিকারের ভয়ের শিহরণ দেবে আজকের এই ঘটনাটি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর লিসেনার্সগণ, আপনারা যারা আমাদের ঘটনা শোনেন কিন্তু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে একটি বিশেষ ধামাকা আপনাদের জন্য অপেক্ষা করছে, যেটা আমাদের চ্যানেলে 1000 পূর্ণ হলেই আমরা তা প্রকাশ করব। তো ইনশাল্লাহ অনেক ভালো কিছু পেতে যাচ্ছেন 1000 উপলক্ষে। তো আর অল্প কিছুই তো বাকি। তো আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবার মাঝে ছড়িয়ে দিন, আর সবাই সাবস্ক্রাইব করলে 1000 পূর্ণ হলেই কিন্তু আপনারা একটি বিশেষ ধামাকাদার ঘটনা পেতে যাচ্ছেন, সেই সাথে কিছু অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য থাকছেই। আর এর মাঝেই হয়তো আপনারা এর কিছুটা আজ পেয়েছেন আমাদের ফেসবুক গ্রুপটিতে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের মূল ঘটনায়। তাহলে চলুন শুনে আসি আরিফ ভাইয়ের অ্যাম্বুলেন্সের সেই ঘটনাটি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও প্রাণপ্রিয় ভূত আড্ডাবাসী, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আপনাদের প্রাণের ভূত আড্ডার একজন অ্যাডমিন খালেদ মাহমুদ আরিফ বলছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সকলের পছন্দের অ্যাম্বুলেন্সের ঘটনা। সকলের পছন্দের বলার কারণ, সকলেই অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে অনেক বেশি পছন্দ করেন, আর আপনারা অনেকেই অ্যাম্বুলেন্সের ঘটনা জন্য রিকোয়েস্ট করেছেন। তাই আপনাদের জন্য আজ নিয়ে হাজির হলাম একটি দুর্দান্ত ভয়াবহ অ্যাম্বুলেন্সের ঘটনা। আজকে এই ঘটনাটি শুনতে সকলে চোখ বন্ধ করে কানে ইয়ারফোন লাগিয়ে উপভোগ করার চেষ্টা করুন। আজকে যে ঘটনাটি শুনতে যাচ্ছেন, এটি 2012 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। আর এই ঘটনাটি কালেক্ট করেছি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের থেকে। যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম দুলাল, আর তার সহকারী হেল্পারের নাম জাকির। তো ভয়ের জগতের দর্শকেরা, চলেন বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। বলছি দুলাল ড্রাইভারের ভাষায়। একদিন একটি রোগী নিয়ে খুলনা থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে আসি। আগের দিন আবার একটি লাশ নিয়ে ঢাকা থেকে গিয়েছিলাম। তো টানা 2 দিন জার্নি করে গাড়ি চালিয়ে অনেক বেশি ক্লান্ত ছিলাম, আর তাই গাড়ি হাসপাতালে পার্কিংয়ে রেখে বাসায় চলে আসি, আর ভালো করে গোসল করে ঘুমিয়ে পড়ি। আমার বউ আমাকে অনেকবার বলেছে আমাকে খেয়ে ঘুমাতে, কিন্তু আমার আগে ঘুম প্রয়োজন ছিল বিদায় আমি ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর আগে বলে দেই আমাকে কোনো ক্রমে যাতে না ডাকা হয়, এই বলে শুয়ে পড়ি।
আর ঘুমানোর কিছু সময় পর আমাকে আমার বউ ডাকতে শুরু করে। তারপর আমি উঠে বলি, কি সমস্যা? একটু ঘুমিয়েও শান্তি পাবো না নাকি? তখন আমার বউ বলে, ডাকতাম না, কিন্তু একটা নাম্বার থেকে 26 বার কল এসেছে, তাই না ডেকে পারলাম না। তখন আমি বলি, 1000 বার ফোন করুক, আমি ডাকতে মানা করছি, তারপরেও ডাকলা কেন? তখন সে একটু মন খারাপ করে বলে, ভুল হয়েছে, আর ডাকবো না। তখন আমি একটু শান্ত হয়ে বলি, কই দেখি মোবাইলটা দাও। তখন সে আমাকে মোবাইলটা দিয়ে কাজ করতে চলে যায়। এদিকে আমার মেয়েটা পাশের রুমে টিভি দেখছিল। তখন দেখি ঘড়ির কাঁটায় 12টা বেজে 45 মিনিট। 3 ঘন্টার মতো ঘুমালাম। তখন ফোনের কল লিস্টে যেয়ে দেখি একটি অপরিচিত নাম্বার, কিন্তু নাম্বারটা চেনা চেনা লাগছিল। তখন আমি কল দিতেই যাব, ঠিক সেই সময় ওই নাম্বার থেকে আবারও কল আসে। তখন আমি ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে সালামের আওয়াজ আসে। তখন আমি সালামের জবাব দিয়ে বলি, কে বলছেন? তখন অপর প্রান্ত থেকে বলে, দুলাল ভাই, আমি সিদ্দিক বলছি। তখন আমি বলি, ও সিদ্দিক ভাই, কিছু মনে করবেন না, নতুন মোবাইলে নাম্বার সেভ করা নেই, তো কি মনে করে কল করলেন? এতবার কল করেছেন, কোনো সমস্যা নাকি ভাই? তখন সিদ্দিক ভাই বলে, ভাই একটা বিপদে পড়েই কল করেছিলাম, তা না হলে এতবার কল করতাম না। তখন আমি বলি, ভাই বলে ফেলুন না, কি হয়েছে? আপনি এরকম সংকোচ বোধ করছেন কেন? তখন সিদ্দিক ভাই বলে, ভাই আসলে হয়েছে কি, একটা ছেলে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। এখন তার লাশ নিয়ে চট্টগ্রাম যাবে, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না, কারণ আজকে রাত থেকে অবরোধ শুরু হয়েছে। আর তাদের লাশটাও বাড়িতে নেওয়া জরুরি, কারণ আত্মহত্যা করা লাশ ঢাকার কোনো কবরস্থানেও কবর দিতে চাইবে না। তারা বলেছে যত টাকা লাগে তারা দেবে, কিন্তু যে করে হোক লাশটা নেওয়ার ব্যবস্থা করাটা জরুরি। তখন আমি বলি, ভাই টাকাটা বিষয় না, বিষয় হচ্ছে এমনিতেই টানা 2 দিন গাড়ি চালিয়েছি, এখন গাড়ি চালানোটা অনেক কষ্টকর, আবার হেল্পারটাও টানা 2 দিন জেগে আছে, ও যেতে রাজি হবে না মনে হয়, আর ওকে ছাড়া একা গাড়ি চালানো আরো বেশি কষ্টকর হয়ে যাবে। তখন সিদ্দিক ভাই বলে, ভাই আপনার হেল্পার জাকির আমার সামনেই, আপনাকে অনেকবার কল দেওয়ার পর জাকিরের নাম্বার নেই আরেকজন হেল্পারের কাছ থেকে, তাকে কল দিয়ে আনিয়েছি, আর সে বলেছে আপনি রাজি হলে ও যাবে। তখন আমি মনে মনে বলি, এই জাকিরটা আমার উপর চাপিয়ে দিল, আমি আরো ওর কথা বলে কাটাতে চাইলাম, সেখানে ওই আমাকে ফাঁসিয়ে দিল। তখন আমি বলি, ভাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হয়ে গেল, যাওয়ার সময় না হয় লাশ বলে চলে যাব, কিন্তু আসবো কি করে? তখন সিদ্দিক ভাই বলে, ভাই দরকার পড়লে আমি অন্য কোনো রোগীর ব্যবস্থা করে দেব, যার ঢাকা আসা দরকার, তাও আপনি রাজি হয়ে যান। তখন আমি দেখলাম সিদ্দিক ভাই ছাড়ার পাত্র না, তাহলে একটাই রাস্তা আছে, তা হচ্ছে এমন ভাড়াই যাবো যাতে না যাওয়া লাগে। তখন আমি বলি, ভাই যাব, ভাড়া লাগবে 25,000 টাকা, 1 টাকা কম হলেও যাব না, কারণ জীবনের ঝুঁকি নিয়ে যাব। তখন অপর প্রান্ত থেকে সিদ্দিক ভাই কিছু সময় চুপ করে থাকে। তখন আমি ভাবি হয়তো রাজি হবে না, আর মানা করে দেবে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে সিদ্দিক ভাই বলে, ভাই আপনি তৈরি হয়ে আসেন, 25,000 টাকাই দেওয়া হবে। তখন আমি চিন্তা করে দেখি, টাকা তো কম চাইলাম না, 3 ট্রিপের ভাড়া 1 ট্রিপে পাবো, যাই কষ্ট হলেও টাকার তো ভালোই পাবো, আবার আসারও ট্রিপ সিদ্দিক ভাই ম্যানেজ করে দেবে, তাহলে আর তেমন একটা ঝামেলা হবে না, নিশ্চিন্তেই যাওয়া যায়। এই ভেবে বিছানা ছেড়ে উঠে গোসলখানায় যাই, আর ভালো করে আরেকবার গোসল করি, যাতে চোখের ঘুম কেটে যায়। গোসল ছেড়ে বেরিয়ে বউকে বলি, 1 কাপ ভালো করে চা বানিয়ে দাও তো। তখন সে ঠিক আছে বললে আমি রেডি হতে শুরু করি, আর জামা কাপড় বদলে ফেলার সাথেই আমার বউ কাপ নিয়ে হাজির হয়, আর আমাকে তৈরি দেখে বলে, আপনি না এই কয়দিন ঘর থেকে বেরোবেন না? গতকাল ফোনে বললেন।
তাহলে এখন আবার কই চললেন? তখন আমি বলি, আরে বইলো না, একটা ট্রিপ আসছে, যাব না বললাম, তাও জোর করে, আর টাকাও ভালো দেবে, তাই আর মানা করতে পারলাম না। তখন আমার বউ বলে, অবরোধের সময় গাড়ি না চালালে হতো না? তখন আমি বলি, গাড়ি না চালালে ভাত জুটবে কোথা থেকে? আর বের হওয়ার সময় বেশি কথা বলো না। আরেকটি কথা, আমার ফোনে চার্জ নেই, যদি না পাও টেনশন করিও না, আমি ফোন খুলে নিজেই কল করব। সাবধানে থাইকো, ঘর থেকে বের হবে না কিন্তু, মেয়ের দিকে খেয়াল রেখো। আর ভালো কথা, এত রাতে মেয়ে টিভি দেখছে কেন? আমি ঘরে না থাকলে মা মেয়ে সারা রাত টিভি দেখো, তাই না? এসব বলে আমি ঘর থেকে বেরিয়ে আসি। এরপর একটি রিক্সা নিয়ে মেডিকেলের দিকে রওনা হই। আমার বাসা থেকে ঢাকা মেডিকেল 10 মিনিটের দূরত্বে। বেশিরভাগ সময় হেঁটেই যাই, কিন্তু আজ রাত গভীর, তাই রিক্সা নিয়ে যাচ্ছি। তখন একটি সিগারেট জ্বালিয়ে মনের সুখে গুনগুন করছিলাম, আর রাতের নিস্তব্ধ শহরটাকে দেখছিলাম। মাঝে মাঝে হর্নের শব্দবিহীন দ্রুত গাড়ির তার আপন গতিতে রাস্তা ধরে চলে যাচ্ছিল। ঠিক তখনই একটি অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছিল, আর সেখানে একটি বেল বাজছিল। আমি সিগারেটের ধোঁয়া ছাড়বো উপরে, তখনই আমি লক্ষ্য করি একটা কালো অবয়ব গাছের উপরে পা ঝুলিয়ে বসে পা দুলাচ্ছিল। এটা দেখে আমি ওমাগো বলে চিৎকার করে উঠি, আর সিগারেটের ধোঁয়া চোখের সামনে থেকে সরতেই সেটিকে আর দেখতে পাই না। তখন আমি রিক্সা চালক লোকটিকে বলি, ভাই, এই গাছে কিছু একটা দেখছেন? তখন রিক্সা চালক লোকটি বলে, কই ভাই, ওখানে তো কিছুই নাই। তখন আমি ভাবি হয়তো রাতের বেলা আর কয়েকদিন থেকে ঘুম না হওয়া, তাই হয়তো ভুলভাল দেখছি। তখন আবার পরক্ষণে ভাবি, এখনই যদি এরকমটা হয় তবে এত লম্বা সময় গাড়ি চালাবো কি করে? না, আরো চা খেতে হবে। তখন রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা ভাইয়ের ভাড়া চুকিয়ে মেডিকেলের গেটের দোকানের সামনে 1 কাপ চা অর্ডার করি, সাথে ফোন বের করি, জাকিরকে কল দেই, আর বলি মেডিকেলের গেটে আসতে। এই বলে ফোন কেটে চায়ের কাপে চুমুক দেই, আর চা খেতে খেতে জাকিরও চলে আসে। তখন আমি বলি, কিরে, তুই এইটা একটা কাম করলি? তুই কবি আমি যাইতে পারবো না, সেখানে কিনা তুই আমার উপর চাপিয়ে দেস। আমি বললে, তোর সমস্যা নাই বেটা, সব সময় নিজেরটা বলবি, যেটা যাওয়ার হবে সেটা আমি তোকে কল করে বলবো। তখন জাকির বলে, ওস্তাদ, ভুল হয়ে গেছে, সামনে থেকে মাথায় রাখবো বিষয়টা। তখন আমি বলি, আচ্ছা এখন যা, যে সিদ্দিক ভাইকে ডেকে নিয়ে আয়, আগে টাকার হিসাব সেরে এরপর গাড়ি বের করব, নাইলে পরে টাকা নিয়ে ঝামেলা হয়। তখন জাকির বলে, ওস্তাদ, কততে ট্রিপ ফাইনাল করলেন? তখন আমি বলি, 25,000 বলছি। এটাও বলছি 25,000 থেকে 1 টাকা কম হলেও যাব না। তখন জাকির বলে, ওস্তাদ, বড় দান মারছেন, যাক ভালোই হইল। এই বলে জাকির সিদ্দিক ভাইকে ডাকতে চলে গেল, আর আমি চা শেষ করে আরেকটি সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করি। আর কিছু সময়ের মাঝেই সিদ্দিক ভাই ও জাকির চলে আসে। তখন সিদ্দিক ভাই বলে, দুলাল ভাই, গাড়ি বের করেন, 1টা 15 বেজে গেছে, দ্রুত রওনা হতে হবে। তখন আমি বলি, ভাই, আসলে বিষয়টা সেটা না, যদি টাকার ঝামেলাটা শেষ করে ফেলতেন তাহলে হয়তো ভালো হতো। আর সাথে কোনো টাকা নিয়ে বের হয়নি, গাড়িতেও তেল নেই, পথে থেকে তেল নিতে হবে। আর বোঝেনি তো রাস্তার বিষয় কখন কি হয়, সেজন্যই বললাম। তখন সিদ্দিক ভাই বলে, আরে দুলাল ভাই, এটা কোনো সমস্যাই না, এই নেন টাকা, আমি আগে থেকেই টাকা ঠিক করে রেখেছি। এই বলে সিদ্দিক ভাই আমাকে 25,000 টাকাই দেন, 1 টাকাও কম দেয়নি। তখন আমি বলি, ভাই, আপনি লাশ বের করেন, আমি এক্ষুনি গাড়ি বের করছি। আর লাশের সাথে কে যাবে? তখন সিদ্দিক ভাই বলে, ভাই, লাশ আমি বের করছি, কিন্তু লাশের সাথে কেউ যাবে না, যারা যাওয়ার তারা আগেই চলে গিয়েছে। আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি ঠিকানা বরাবর চলে যাবেন, সেখানে আপনাকে তারা রিসিভ করে নেবে। অবরোধ তো, তাই তারা নিজেদের গাড়ি নিয়ে আগেই বেরিয়ে গেছে।
তখন আমি বলি, তারপরও একজন লাশের পক্ষ থেকে লোক থাকলে ভালো হতো না? আচ্ছা, এখন যেহেতু নেই তাহলে আর কি করার, আপনি লাশ বের করেন। এরপর আমি গাড়ি বের করতে চলে যাই। আমি পার্কিং থেকে গাড়ি বের করে মর্গের সামনে দাঁড়াই আর জাকিরকে এক প্যাকেট সিগারেট আর কয়েকটা পান আনতে পাঠাই। আর রাত হওয়ায় মর্গের সামনে কেউই ছিল না। তখন আমি স্টিয়ারিং এ বসে অপেক্ষা করছিলাম কখন লাশ নিয়ে আসে সিদ্দিক ভাই। তখনই হঠাৎ একটি উস্কো খুস্কো চুলওয়ালা লোক আমার গাড়ির দরজার এপাশে এসে বলে, এই লাশ নিয়ে তোমরা যেও না, তোমাদের অনেক বিপদ হতে পারে। শুধু এই কথাটুকু বলে সে গাড়ির পিছনে চলে যায়। তখন আমি গাড়ির থেকে নেমে পেছনে যেয়ে দেখি সেখানে কেউ নেই। কিন্তু এত অল্প সময়ে সে লোক কোথায় যাবে? কারণ গাড়ির পিছনের দিকে মর্গের লম্বা সোজা গলি, আর দুই পাশে ও সামনে পুরোপুরি ফাঁকা জায়গা। এই সময়ের মাঝে কেউ এখান থেকে চলে যাবার প্রশ্নই আসে না। তখন আমি মাথা চুলকিয়ে ভাবতে থাকি, কি হলো এটা? এই সময় দেখি মর্গের গেট খুলে সিদ্দিক ভাই ও আরো দুইজন স্ট্রেচারে করে লাশটি নিয়ে আসছে সেই লম্বা গলি দিয়েই। তখন আমি আর ওই কথা না ভেবে গাড়ির পেছনের ডোর খুলে দেই। তখন সিদ্দিক ভাই ও বাকি দুইজন মিলে লাশ কাছে নিয়ে আসে। তখন আমি আমার গাড়ির স্ট্রেচার বের করে বলি, এটাতে দেন। তখন সিদ্দিক ভাই বলে, দুলাল ভাই, এই লাশের যে অবস্থা, এটা অন্য স্ট্রেচারে উঠাতে গেলে ঝামেলা। এর থেকে আপনার স্ট্রেচারটা রেখে যান, এইটা নিয়ে যান, পরে আবার বদলি করে নেবেন। তখন আমি বলি, ঠিক আছে, আমার সমস্যা নেই, তবে ভাই আমার স্ট্রেচারটা আপনি আপনার দায়িত্বে রাখবেন। তখন সিদ্দিক ভাই বলে, এটা কোনো কথা বললেন? আপনি আমার একটা কাজ করে দিচ্ছেন, আমি আপনার জিনিসটা ঠিকভাবে রাখবো না? এরপর সকলে লাশটি গাড়িতে তুলে দেয়। এর মাঝে জাকির ও সিগারেট আর পান নিয়ে চলে আসে। তখন আমি গাড়ি চালু করে দেই আর সিদ্দিক ভাই আমাকে লাশটির ঠিকানা দিয়ে দেয়। তারপর আমি ভালো করে ঠিকানা দেখে নেই আর সিদ্দিক ভাই থেকে বিদায় নিয়ে আমি আর জাকির গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ি। আর কিছু সময়ের মাঝে যাত্রাবাড়ি পার হয়ে কাঁচপুর ব্রিজের দিকে গাড়ি ছুটে চলে। রাস্তায় কোনো গাড়ি না থাকায় খুব দ্রুত আমরা কাঁচপুর ব্রিজে চলে আসি। এই সময়ের মাঝে কোনো প্রকার ঝামেলা হয় না। আর জাকির তার বাটন ফোনে গান শুনছিল আর বলছে, ওস্তাদ, জীবনেও এত দ্রুত এখানে আসতে পারি নাই। তখন আমি বলি, অবরোধের সময় আমাদের এই একটা শান্তি, রাস্তায় কোনো ঝামেলা ছাড়া সহজে যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারি। তখন আমি গাড়ি চালানো অবস্থায় জাকির কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে। অবশ্য আমাকে বলেই ঘুমায়, আমিও তাকে ঘুমাতে বলি। সিগারেট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর কিছু সময়ের মাঝে আবার মেঘনা ব্রিজে চলে আসি। তখন আমি ঘড়ি দেখার জন্য মোবাইল দেখতে যাব, তখন দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে। তখন নিজে নিজে বলি, ইস, কি একটা অবস্থা, এখন সিদ্দিক ভাই ফোন করলে পাবে না। তখন আবার মোবাইল রেখে টোল প্লাজায় টোল দিয়ে মেঘনা ব্রিজে উঠে যাই। সেদিনের মতো কখনোই টোল প্লাজা এরকম ফাঁকা ছিল না। আমার গাড়ি ছাড়া একটি গাড়িও ছিল না। তখন মেঘনা ব্রিজে উঠে গাড়ি একটু দাঁড় করাই, কারণ ব্রিজের ওপর একটা গাড়িও ছিল না। আর গাড়ি থামিয়ে আমি নিচে নেমে একটু ব্রিজের উপরে ঠান্ডা বাতাস গায়ে লাগাই, আর তাতে আমার মন প্রাণ জুড়িয়ে যায়, নিজেকে সতেজ মনে হচ্ছিল। ঠিক তখনই আমার মনে হয় কেউ আমার কানে কানে বলে, দুলাল, এই লাশটা আমাদের দিয়ে দে। এটা শুনে তখন আমি একটু চমকে যাই, কারণ এখানে কেউ নেই। তাহলে কে বলল এই কথা? তখন আমি দ্রুত গাড়িতে উঠে পড়ি। তখনও জাকির নাক ডেকে ঘুমাচ্ছিল। তখন আমি ওকে ডেকে দেই আর ও ঘুম থেকে উঠে পড়ে। তখন আমি জাকিরকে বলি, এই দেখ তো, ঘড়িতে কয়টা বাজে? তখন ও মোবাইল দেখতে যেয়ে দেখে ওর মোবাইলও চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে আছে। তখন জাকির বলে, উস্তাদ, মোবাইল তো বন্ধ হয়ে গেছে।
তখন আমি বলি, আরো বেশি করে গান শোন, দেখবি মোবাইল চালু হয়ে যাবে। আমার মোবাইলটা চার্জ হয়ে বন্ধ হয়ে গেছে, আর তোরটাও বন্ধ করে ফেলছিস। এখন কিভাবে যোগাযোগ করব কারোর সাথে? তুই তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবে না। আর সিদ্দিক ভাই যদি এই লাশের আত্মীয়দের আমার নাম্বার দেয়, তারা যদি আমাদের না পায় তখন তারাও অনেক টেনশন করবে। তখন আমি দ্রুত গাড়ি চালাতে শুরু করি, আর মেঘনা ব্রিজ থেকে নামতেই ফাঁকা রাস্তায় হঠাৎ সামনে একটি সাদা কাপড় পরা মহিলা চলে আসে। তখন আমি গাড়ির ব্রেক এতটাই জোরে কষে চেপে ধরি, লাশটি ধপাস করে স্ট্রেচার নিয়ে পড়ে যায়। ভাগ্যিস গাড়িতে কোনো মানুষ ছিল না, তাহলে ছিটকে গ্লাস বা সিটের সাথে বাড়ি খেয়ে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত। তখন আমি আবার ডান পাশের গ্লাস নামিয়ে বলি, সমস্যা কি আপনার? এভাবে কেউ গাড়ির সামনে আসে? আর এত রাতে এই অবরোধ চলাকালীন সময় আপনি রাস্তায় কি করছেন? তখন আমি লক্ষ্য করি তার মুখ কাপড় দিয়ে ঘোমটা দেওয়া ছিল। এটা দেখে আমার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তখন আমি বলি, এত বড় ঘোমটা দিয়ে রাস্তায় হাঁটলে উপরের টিকিট জলদি কেটে যাবে। তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এতগুলো কথা বললাম কিন্তু সে ঘোমটা দেওয়া মহিলা একটা কথাও বলল না, আর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার মেজাজ আরো চটে যায়। একে তো অপরাধ করেছে, তার উপর একটা কথাও বলছে না। তখন জাকির সাইডের গ্লাস নামিয়ে সেই মহিলাটিকে নানানভাবে গালিগালাজ করতে শুরু করে। তখন আমি বলি, থাক, এত বেশি বলিস না, সেও ইচ্ছা করে গাড়ির সামনে আসেনি। তখন জাকির চুপ হয়ে যায়। তখন সে মহিলাটি পুরুষ মহিলা মিশ্রিত ভাঙা ভাঙা কণ্ঠে বলে, সামনে অনেক সমস্যা হচ্ছে, তোরা এই রাস্তা দিয়ে যা। তখন আমি মনে মনে বলি, এই অবরোধের সময় যদি যাওয়ার অবস্থায় কোনো ঝামেলায় পড়ে যাই তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্সে আঘাত করবে না, কিন্তু করে ফেললে আমারই ক্ষতি হবে। তার থেকে ভালো ভেতর দিয়ে যাওয়া যায়। এই মহিলা একটা ভালো বুদ্ধি দিল। তখন আমি বামের রাস্তায় গ্রামের দিকে গাড়ি ঘুরিয়ে জাকিরকে বলি, গাড়ি থেকে নাম, লাশটা আবার স্ট্রেচারে উঠাতে হবে। তখন গাড়ি থেকে নামতে নামতে ভাবি মহিলাটাকে একটি ধন্যবাদ দেব, সাথে এটাও ভাবি লাশটা যাতে না ধরতে হয়, এর জন্য নিজের স্ট্রেচার রেখে হাসপাতালের স্ট্রেচার নিয়ে আসলাম। সেখানে লাশটা ধরতেই হলো। এইসব ভেবে যে গাড়ি থেকে নেমে পেছনে ঘুরে তাকাই, দেখি মহিলাটি সেখানে নেই। তখন আমি জাকিরকে বলি, কিরে জাকির, মহিলাটা কোথায় গেল? তখন জাকির রাস্তায় যে রাস্তার সামনে পিছনে ভালো করে দেখে, আবার রাস্তার ওপারেও ভালো করে দেখে। তারপর বলে, ওস্তাদ, মহিলাটা তো কোথাও নাই। তখন আমি বলি, এই সময় মহিলাটি গেল কই? তখন জাকির বলে, ওস্তাদ, আমারও তো এই কথা, এই সময় মহিলাটি গেল কই? হাওয়া হয়ে গেল নাকি? তখন আমি বলি, যেখানেই যাওয়ার যাক, আয় আমরা আমাদের কাজ করি। তখন আমি গাড়ির পেছনের ব্যাগডালা খুলতে যেয়ে দেখি ব্যাগডালা খোলা। তখনও জাকির রাস্তার ওপর দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছিল। তখন আমি জাকিরকে ডাক দেই আর বলি, কিরে হাজারাম, গাড়ির ব্যাগডালা ঠিক মতো লাগাসনি নাকি? তখন জাকির বলে, কেন ওস্তাদ, এই কথা বললেন কেন? তখন আমি বলি, গাড়ির ব্যাগডালা খোলা। আমি ধরার সাথে সাথেই উঠে গেল। ভাগ্যিস রাস্তায় কোনো ঝামেলা হয়নি। তখন জাকির বলে, ওস্তাদ, আমি ঠিক মতো ব্যাগডালা লাগিয়ে দিয়েছিলাম তো, আর সিদ্দিক ভাইও চেক করেছিল। তখন আমি বলি, তাহলে কি ভূতে এসে ব্যাগডালা খুলে গেছে? যা বেপরোয়া হয়েছিস তুই। তখন জাকির বলে, ওস্তাদ, মোবাইল চালু থাকলে সিদ্দিক ভাইকে ফোন করলে বুঝতেন, এখন আপনি বিশ্বাস করবেন না। তখন আমি বলি, হয়েছে হয়েছে, এখন কাজ কর, লাশটাকে উঠা। এই বলে জাকির ভেতরে মাথার সাইডে চলে গেল, আর আমি পায়ের সাইড থেকে ধরতে যাব। তখন লাশটির উপর হাত দিতেই দেখি একটি পা হাতে লাগে, আর কিন্তু আরেকটি পা নেই। তখন আমি জাকিরকে বলি, কিরে জাকির,
লাশটির একটি পা নাই নাকি? মানুষটা কি পঙ্গু ছিল নাকি? তখন জাকির বলে, উস্তাদ, এমন কিছু তো শুনলাম না, কিন্তু কিছু বললও না তো। তখন আমি বলি, ঘোড়ার ডিমের মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, শুনতেও তো পারবো না, কি যে করি। তখন এসব আর চিন্তা না করে কোনো রকমে লাশটাকে স্ট্রেচারে তুলি। যখন লাশটার গায়ে হাত দেই তখন সারা শরীরে কেমন একটা গির গির করে ওঠে, কারণ তার শরীরের চামড়া কাপড়ের সাথে লেগে যাচ্ছিল আর কেমন পিচ্ছিল লাগছিল। এরপর কোনো রকমে লাশটা তুলে দরজা লাগিয়ে দেই, আর এরপর আমি নিজে দরজাটা লাগিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে গ্রামের ভেতর দিয়ে চালাতে শুরু করি। এই রাস্তাটি আমার চেনা রাস্তা ছিল, কারণ এই রাস্তা দিয়ে সরাসরি দাউদকান্দি ব্রিজের আগে যেয়ে ওঠে। কিন্তু সেদিন কেন জানি না রাস্তাটা একটু উল্টাপাল্টা লাগছিল। এর মাঝে জাকির বলে, উস্তাদ, মনে হচ্ছে গাড়ি একই জায়গায় ঘুরঘুর করতেছে। তখন আমি বলি, আমারও একই মনে হচ্ছে রে। তারপরও আমি গাড়ি চালানো থামাইনি। হঠাৎ একটা সময় জাকির বলে, ওস্তাদ, একটু লুকিং গ্লাসে তাকান তো। তখন আমি ডান পাশের বাইরের লুকিং গ্লাসে তাকাই, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখন আমি বলি, কি রে, কই, কি দেখলি তুই? তখন জাকির কাঁপতে কাঁপতে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, ওস্তাদ, বাইরে না, ভেতরে মাঝখানের লুকিং গ্লাসে তাকেন। তখন আমি জাকিরের কথা মতো লুকিং গ্লাসের দিকে তাকিয়ে যা দেখি তা দেখার জন্য আমি জীবনেও প্রস্তুত ছিলাম না। আমি কেন, এই পৃথিবীর কেউই এরকম কিছু দেখার জন্য প্রস্তুত থাকে না। কেউই চায় না তারা এমন কিছু দেখুক। তখন আমি দেখতে পাই সেই লাশটি উঠে বসে আছে স্ট্রেচারের উপরে। তার সমস্ত শরীর ঢাকা হলেও তার একটি হাত কাপড় থেকে বেরোনো। তার হাত দেখে আমাদের দুইজনেরই অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এসব দেখে আমার শরীর দিয়ে ঘাম ছাড়তে শুরু করে আর আমার মাথা ঘোরাতে শুরু করে, কারণ আমি আজ 8 বছর এই অ্যাম্বুলেন্স চালানোর বয়সে কখনোই এমন কিছু দেখিনি। তখন আমি জাকিরকে বলি, জাকির, জোরে জোরে দোয়া পড়তে থাক। তখন জাকির কাপা গলায় ধীর স্বরে বলে, ওস্তাদ, গাড়ি ব্রেক করেন, আমরা দুইজন নেমে কোথাও দৌড় দেই। তখন আমি বলি, গাড়ি ফেলে কোথায় যাব? আর গাড়ির হিসাব না হয় বাদই দিলাম। এই সময় এই ফাঁকা রাস্তায় দুই পাশে সব ধানি জমি, এখানে দৌড়ে কোথাও যাবি তুই? তোকে যা বলছি তাই কর, দোয়া পড়তে থাক। তখন জাকির বিড়বিড় করে দোয়া ইউনুস পাঠ করতে থাকে আর আমি আয়াতুল কুরসি পড়তে থাকি। তখন আমাদের ভয়ের শেষ ধাক্কা দিতে সেই লাশটি ভয়ঙ্কর করুণ কণ্ঠে বলে ওঠে, তোরা আমার একটি পা হারিয়ে ফেলেছিস। আমার পা খুঁজে বের কর, নয়তো তোদের পা আমি কিন্তু রাখবো না। তোদের দুইজনের পা আমি নিয়ে নেব। এই কথা শোনা মাত্র জাকির সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তখন আমি একা কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি এক হাত দিয়ে জাকিরের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম আর আরেক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। এক সময় হঠাৎই আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করি আর এতে আমার মাথায় আঘাত লাগে। তখন আমিও সেখানে অজ্ঞান হয়ে যাই। আর এই অজ্ঞান হওয়ায় আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু থাকবে তা আমরা কল্পনাও করতে পারিনি। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি স্টিয়ারিং এ মাথা দিয়ে পড়ে আছি। আমার সেই লাশের কথা মনে নেই। তখন আমি মাথা নাড়াচে দিয়ে উঠতেই লুকিং গ্লাসে আমার নজর পড়ে, আর তখনই আমি যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তখন আমি দেখতে পাই সেই লাশটি শোয়া আর সেখানে কয়েকটি বানর আকৃতির কিছু সেই লাশটি থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। কিন্তু সেই বানরগুলো ছিল একদম কুচকুচে কালো আর তাদের মুখ দিয়ে সাপের মতো হিস হিস শব্দ আসছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই বানরগুলোর চোখ এই অন্ধকারের মাঝেও একদম আগুনের মতো লাল রঙের ছিল। আর তারা আমাকে নড়তে দেখে সকলে লাশটি খাওয়া বন্ধ করে সকলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে।
আর এইটা দেখে আমার ভেতর থেকে একটি কথাই আসে, এসব দেখার আগে আমি মারা গেলাম না কেন? তখন আমি ভাবতে থাকি কি করব, কিন্তু এটা জানি এখানে থাকলে এরা আমাকে হামলা না করলেও আমি এমনিতেই স্ট্রোক করে মারা যাব। কিন্তু আমি সেখান থেকে কোথাও যাব এই শক্তিও আমার ছিল না। আর তখন আমার জাকিরের কথা মনে পড়ে, আর সেই সময় আমি বামে তাকিয়ে দেখি জাকির সেখানে নেই। আর এটা দেখে আমার ভেতরটা ধক করে ওঠে, এই শয়তানগুলো জাকিরকে মেরে ফেললো না তো? এটা ভেবে আমার চোখ দিয়ে পানি চলে আসে। তখন আমি ভাবি আমার জাকিরের জন্য হলেও বাঁচতে হবে, কিন্তু পরক্ষণেই আবার ভাবি এই জায়গাটাতে আমি অচেনা, আর আশেপাশে কোনো বাড়ির অস্তিত্ব নেই। আমি যাব কোথায়? আর মাথায় আঘাত পাওয়ায় আমি চোখে কিছুটা ঘোলাও দেখছিলাম। তখন আমি মনে মনে বলি, দুলাল, তোকে পারতেই হবে, তা না হলে তোদের লাশও সাধারণ মানুষ খুঁজে পাবে না। তখন আমি আস্তে করে গাড়ির দরজা লকে হাত দেই, আর দরজাটা খুলেই আমি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে প্রাণপণে সামনের দিকে ছুটতে শুরু করি। আমার মাথায় একটা জিনিস কাজ করছিল, আমাকে বাঁচতে হবে। আর তখন আমি অনিচ্ছা সত্ত্বেও একবার পিছনে তাকাই, আর দেখতে পাই আমার পিছনে সেই বানর আকৃতির দুটো অবয়ব ধেয়ে আসছে, আর তাদের খুব রাগান্বিত লাগছে। তখন আমি আরো জোরে দৌড়াতে শুরু করি, আর পিছনে দেখতে থাকি সেই শয়তানগুলো আমার কাছে আসছে নাকি। তখন আমি দেখি একটি শয়তান আমার খুব কাছে চলে এসেছে। তখনই সেই শয়তানটি আমার বাম পায়ে তার হাত দিয়ে একটি আঁচড় দেয়, আর সেই আঁচড়টি আমার পায়ে লাগা মাত্র আমার মনে হয় আমার পায়ে না, আঁচড়টি আমার বুকে লেগেছে, কারণ সেই আঁচড়টি দেওয়ার পর সেই শয়তানটি ধারালো নখ আমার পায়ের পিছনের সাইডের মাংস ভেদ করে হাড়ে যেয়ে লাগে। আর তখন আমি পা ঝাড়া দিলে শয়তানটি ছিটকে যায়। আমি কোনো রকমে দৌড়ানো বন্ধ করিনি। আর তখন আমি আরো বেশ কিছু দূর দৌড়ানোর পর দেখি বেশ কিছু দূর সামনে দুইটা আলোর মতো কিছু দেখা যাচ্ছে। তখন এটা দেখে আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি সেই শয়তানগুলো নেই। তখন আমি দৌড়ানোর গতি একটু কম করি, কারণ আমি আর দৌড়াতে পারছিলাম না। আর সেই সময় আমি চিল্লাতে থাকি, কেউ আমাকে বাঁচান, একটু তাড়াতাড়ি আসেন। তখন 4-5 মিনিটের মাঝেই সেই দূর থেকে আসা আলো আমার কাছে চলে আসে। তখন আমি দেখতে পাই সেখানে 5-6 জন লোক হাতে মশাল নিয়ে, আর তাদের সাথে জাকিরও আছে। তখন আমি জাকিরকে দেখে খুশি হয়ে যাই, কারণ সে জীবিত আছে, কিন্তু কষ্ট পাই ও আমাকে একা রেখে চলে এসেছে। তখন আমি ব্যথিত শরীর নিয়ে বলি, জাকির, তুই আমাকে একা রেখে চলে আসতে পারলি? তখন জাকির বলে, ওস্তাদ, আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে অনেকবার জাগানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো ক্রমে আপনি উঠতেছিলেন না। তখন আমি বেরিয়ে পড়ি আশেপাশে কোনো বাড়ি আছে কিনা দেখার জন্য। আর আপনার কি হয়েছে? এরকম অবস্থা কেন আপনার? আর আমি জাগ্রত হওয়ার পর সেই লাশটি স্বাভাবিক ছিল, আপনি কি আবার কিছু দেখেছেন? তখন আমি মনে মনে বলি, তাহলে জাকির এইসব কিছুই দেখেনি। আর তখন আমি জাকিরকে আর ওসব কিছু বলি না। কিন্তু সেই সময় আমার প্রচন্ড জ্বর আসে, আর আমি তাদের বলি, আপনারা দ্রুত একজন হুজুরকে নিয়ে আসেন দয়া করে। এটা শুনে তাদের মাঝে 3 জন চলে যায় তাদের গ্রামের হুজুরকে ডাকতে, আর জাকির সহ আমি আর 2 জন সেই ভয়ে ভয়ে অ্যাম্বুলেন্সের কাছে আসি। আর আসার সময় আমি সেই লোকদের মাঝে একজনকে এই জায়গার ঠিকানা জিজ্ঞেস করি। তখন তারা যা বলে তা ছিল, আমরা হাইওয়ে থেকে যে রাস্তা ধরে আসার কথা সেই রাস্তা ছেড়ে প্রায় 70 কিলোমিটার ভেতরে চলে এসেছি। এটা শুনে আমি অবাক হয়ে যাই, কিভাবে হলো এমনটা? তখন আমরা মশাল নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে এসে দেখি সেখানে সবকিছু নীরব। আর এমন সময় ফজরের আজানের ধ্বনি আমাদের কানে ভেসে আসে, আর এর মাঝে সে এখানকার হুজুরও চলে আসে। তখন আমি অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হুজুরকে নিয়ে একটি পাশে যাই, আর তাকে সমস্ত কিছু খুলে বলি। তখন সেই হুজুর আমাকে বলে, এরা হচ্ছে দুষ্ট প্রকৃতির জিন,
ওই জিনদের মাঝে একটা আপনাদের হাইওয়ে দেখা দিয়েছিল, আর সে আপনাদের গ্রামের ভেতর ছলনার দ্বারা নিয়ে এসেছে যাতে আপনাদের ক্ষতি করতে পারে। আল্লাহ পাক আপনাদের উপর সহায় ছিল, তাই তেমন কোনো ক্ষতি হয়নি। এবারের মতো বেঁচে গেছেন। আর এখন ফজরের আজান পড়ে গেছে, এখন আর ভয় নেই, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। তখন আমি হুজুরের কথা শুনে একটু শান্ত হই। আবার ভয়ে ভয়ে অ্যাম্বুলেন্সের দিকে যাই, আর গাড়ির ব্রেক হালকা খুলে যা দেখি, এমন মর্মান্তিক ও ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে আর দেখতে চাই না। সেই লাশটির মাথা ধরে শরীরের এক পাশ সেই শয়তানগুলো খেয়ে ফেলেছে। তখন এটা দেখে আমার মুখ দিয়ে একটা কথাই বের হয়, আল্লাহ, আমি কি দেখছি এটা। তখন আমি সেখানকার একজনের ফোন দিয়ে সিদ্দিক ভাইকে কল করে সব জানাই। এসব শুনে তিনিও বেশ ভয় পান। এরপর তার কল কেটে দিয়ে লাশের পরিবারের নাম্বারে কল দেই, আর তাদেরও সব খুলে বলি। তারা আমার গলা ও সব শুনে তারা আমার কথা বিশ্বাস করে আর আমাকে বলে লাশ নিয়ে কোনোভাবে আমরা যাতে সেখানে পৌঁছাই, যত সময় লাগে কোনো সমস্যা নেই। এরপর আমি কল কেটে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ি, কারণ তারা আমার কথা বুঝতে পেরেছে। কিন্তু আমার যে অবস্থা ছিল, আমি গাড়ি চালানোর মতো অবস্থায় ছিলাম না। কিন্তু এই জায়গায় কোনো ড্রাইভারও পাচ্ছিলাম না যে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। তখন সেই গ্রামবাসীদের মাঝে একজন বলে, আমাদের এখানে একজন ফার্মাসিস্ট আছে, সে টুকটাক কাটাছেঁড়া সেলাই করে, আমরা বরং তাকে ডেকে আনি, সে আপনার পা ড্রেসিং করে দিলে আশা করি একটু সুবিধা হবে। তখন আমি বলি, এইটুকু করলে আমার জন্য অনেক উপকার হবে, কারণ এই পায়ের যন্ত্রণায় আমি দাঁড়াতে পারছি না। আর তখন তারা চলে যায় সেই গ্রামের ডাক্তারকে ডাকতে, আর কিছু সময়ের মাঝে সেই ডাক্তার চলেও আসে। আর আমাদের এই অবস্থা দেখে আমাকে কয়েকজন ধরে তার বাড়ি নিয়ে যায়, আর সেখানে জ্বর দেখে নাপা খাইয়ে দেয় আর পায়ের ক্ষত জায়গা ভালো করে দেয়, আর পায়ের ক্ষত জায়গা ভালো করে ড্রেসিং করে সেলাই করে দেয়, আর আমাদের হালকা নাস্তা দেয় মুড়ি আর কলা, আর বলে এসব খেয়ে কিছু সময় বিশ্রাম নিতে। আর আমি 2 ঘন্টার মতো ঘুমাই। এর মাঝে জাকির গিয়ে গাড়িটা যে গাছে লেগেছিল তা সরিয়ে রাস্তায় তুলে নেয়, সাথে সামনের গ্লাস হালকা ভাঙা, ভেতরে তা পরিষ্কার করে নেয়। কিন্তু লাস্টার ওখানে কিছুই করেনি। না করাতে সেই সময় ভালোই হয়েছিল, কারণ তাহলে তারা বিশ্বাস করতে চাইতো না। এরপর আমি ঘুম থেকে উঠে দেখি আমার শরীর প্রচন্ড ব্যথা, কিন্তু কি আর করার, কাজ তো করতেই হবে। এর মাঝে মোবাইলগুলোও একটু চার্জ হয়ে যায়, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। তখন অনেক কষ্টে আমি উঠে সেই গ্রামের মানুষদের থেকে বিদায় নিয়ে তাদের কৃতজ্ঞতা করে সেখান থেকে রওনা হই গন্তব্যের উদ্দেশ্যে। আর গাড়িতে উঠে বলি, ইনারা সাহায্য না করলে হয়তো মরেই যেতাম। আসলে এরা রাতে আল্লাহ প্রদত্ত ফেরেশতা হয়ে এসেছিল। আর অনেক কষ্টে বেলা 2টার দিকে আমরা সিদ্দিক ভাইয়ের দেওয়া সেই ঠিকানায় পৌঁছাই। তখন সেখানে পৌঁছে আমরা যার সাথে ফোনে সকালবেলায় কথা বলেছিলাম তাকে ডাকি, আর সমস্ত কিছু শুরু থেকে তাকে খুলে বলি। তখন সে লোক সব কিছু বোঝে, আর তাদের মাঝে 2 জন আর লাশ ধোয়াবে যারা তারা থাকে, বাকি কাউকে সেখানে থাকতে দেওয়া হয় না। আর তখন গাড়ির ব্যাগডালা খুলতেই তারাও লাশটি দেখে ভয়ে আটকে ওঠে, কারণ লাশটির একটি পা ছিল না, সাথে তার এক সাইডে হাড় ছাড়া বিন্দু পরিমাণ কোনো মাংসও ছিল না। তখন লাশ ধোয়ার লোকেরাও ভয়ে লাশ ধোয়াবে না বলে চলে যেতে নিলে তাদের টাকার লোভ দেখিয়ে রাখে। আর আমার কথা ছিল, কখন এই লাশটা গাড়ি থেকে নামাবে, তখন সেই লাশটা ধোয়ার লোকেদের টাকা বেশি দিবে বললে তারা লাশটি ধোয়াবে বলে গাড়ি থেকে নামায়। আর তখন আমিও শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে, কারণ লাশটা গাড়ি থেকে নেমেছে। কিন্তু এরপর আমার শরীর আরো খারাপ হয়, আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি, আমার মনে হতে থাকে আমি হয়তো আর বাঁচব না। তখন আমার মাথায় একটা জিনিস কাজ করছিল, কখন আমি ঢাকা ফিরবো।
আর ঘরে যে স্ত্রী সন্তানদের মুখ দেখব। এরপর মরে গেলেও সমস্যা নেই। আর এসব কিছু আমি আমার স্ত্রীকে কিছুই জানাইনি সে সময়, কারণ তাহলে সে টেনশন করবে। এরপর আমি সেই বাড়িতে একটি সোফায় কিছু সময় বিশ্রাম করি, আর জাকির এই ফাঁকে গাড়ির ভেতরটা পরিষ্কার করে নেয়। তখন সে বাড়ির মালিকের ড্রাইভার আমার কাছে এসে বলে, ভাই, আপনারা কি ঢাকায় যাবেন? তাহলে আমিও আপনাদের সাথে যাব, কারণ অবরোধ খোলা ছাড়া বস্ত্র ঢাকায় ফিরবে না, আর অবরোধ কতদিন খুলে এরও ঠিক নাই। তাই বস বলেছে পারলে চলে যেতে। তখন আমি ভাবি ইনাকে দিয়ে গাড়ি ড্রাইভ করিয়ে ফিরলে ভালোই হবে, কারণ আমি গাড়ি চালানোর অবস্থায় ছিলাম না, আর এইটাই সুযোগ। তখন আমি নির্দ্বিধায় তাকে বলে দেই যাওয়া যাবে। তাকে এটাও বলি গাড়ি তাকে চালাতে হবে, সেও রাজি হয়ে যায়। তখন আমরা আর এক পলকও দেরি না করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। পথিমধ্যে পুলিশ আটকালেও কোনো সমস্যা হয়নি, কারণ আমার যে পরিমাণ জ্বর ও জখম ছিল পায়ে তা দেখে পুলিশ ছেড়ে দেয়। আর রাত 9টার সময় আমরা ঢাকা প্রবেশ করি। এরপর বাড়ি এসে বউকে সব খুলে বলি। সব শুনে সেও বেশ ভয় পায়, আর সে রাতে আমি হালকা খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। ভেবেছি হয়তো সমস্যা আর হবে না, কিন্তু রাত থেকে শুরু হয় আরেক সমস্যা। আমি রাতে ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে একটি সাদা কাপড়ে মোড়ানো মানুষ এসে বলে, তোরা আমাকে এইভাবে শয়তানগুলোর কাছে ফেলে পালিয়ে গেলি, এর জন্য শয়তানগুলো আমাকে খুবলে খুবলে খেয়েছে। তখন আমি সেই ব্যক্তির কথায় কোনো মানে খুঁজে পাই না। তখন আমি স্বপ্নেই তাকে বলি, আপনি কি বলছেন, আর কে আপনি? তখন সেই ব্যক্তি তার শরীর থেকে কাপড়টা সরাতেই দেখি এটি সেই লাশ যাকে আমরা কাল নিয়ে গিয়েছিলাম। আর স্বপ্নের মাঝে হঠাৎ সেই লাশটি আমার গলা চেপে ধরে। তখন আমার মনে হচ্ছিল আমি মনে হয় মারা যাব। সেই সময় আমার বউয়ের কণ্ঠ আমার কানে ভেসে আসে, আর মনে হতে থাকে কেউ আমাকে ঝাঁকাচ্ছে। তখন আমি লাফ দিয়ে উঠে পড়ি আর বলি, তাহলে আমি এত সময় স্বপ্ন দেখছিলাম? কিন্তু আমি গলায় হাত দিয়ে ব্যথা অনুভব করি। আবার নিজে নিজেই ভাবি, তাহলে কি এটা স্বপ্ন ছিল না? এর মাঝে আমার বউ বলে ওঠে, আপনি এরকম গোঙাচ্ছিলেন কেন? তখন আমি বলি, কিছু না, শুয়ে পড়ো। এরপর আমি পানি খেয়ে আবারও শুয়ে পড়ি। তার কিছু সময় পর আমি আবার দেখি আমি একটি জঙ্গলে, আর সেখানে গাছের মাছ থেকে অজস্র লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। আর সেখান থেকে ভয়ঙ্কর রাগান্বিত ভাবে একটি কণ্ঠ বলে, তোর জন্য আমরা ঠিক মতো সেই লাশটিকে আহার করতে পারিনি, এর জন্য তোকে এর ফল ভোগ করতে হবে। তোকে মেরে আমরা তোর লাশ ভোগ করব। এই বলে সেই গাছের আড়াল থেকে সাপের হিস হিস ভয়ঙ্কর শব্দ কানে আসতে থাকে। আর শব্দগুলো এতটাই জোরে ছিল আমি কানে হাত দিয়ে না শোনার চেষ্টা করছিলাম, কিন্তু কানে হাত দেওয়ার পরও মনে হচ্ছিল তা আমার কান ভেদ করে মস্তিষ্কে যে আঘাত করছে। তখন আমি চিৎকার করে ঘুম থেকে লাফ দিয়ে উঠি আর বলি, আমাকে মারবেন না, আমি তো কিছু করিনি। আর আমার চিৎকারের আওয়াজে আমার বউ ও বাচ্চা উঠে যায়। এরপর আমার বউ বলে, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তখন আমি তাকে আগের স্বপ্ন ও এখনকার স্বপ্নের কথা বললে সে বেশ ভয় পায়, আর বলে কাল সকালে উঠে মসজিদে যাবেন, আর ইমাম সাহেবকে সব কিছু খুলে বলবেন। তখন আমি সেই রাতে আর ঘুমাইনি, আর সারা রাত জেগে দোয়া পড়তে থাকি। একটা সময় ফজরের আজান পড়লে আমি উঠে অনেক কষ্টে মসজিদে যাই, আর বাসা থেকে মসজিদ 2 বিল্ডিং পরে হওয়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। তখন মসজিদে যে চেয়ারে বসে নামাজ আদায় করি। নামাজ শেষ করে ইমাম সাহেবকে সম্পূর্ণ ঘটনা শুরু থেকে আজ রাতের স্বপ্ন পর্যন্ত সবকিছুই খুলে বলি। তখন ইমাম সাহেব সব শুনে কিছু সময় চুপ করে থাকেন। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে
একা একা কি সব বলছিল, যার কিছুই আমি ঠিক বুঝছিলাম না। এরপর চোখ খুলে বলে, ওইগুলো পিশাচ জিন ছিল, যারা মরা মানুষের লাশ খেতে পছন্দ করে। তেমন ভয়ের কিছু নেই, আমি আপনাকে পানি পড়া দিচ্ছি আর একটি তাবিজ দিয়ে দিচ্ছি। এই তাবিজটি 60 দিন পরে থাকবেন, এরপর রাখলে রাখবেন, না হলে খুলে ফেলবেন। আর এই পরা পানি 11 দিন ফজরের পর বিসমিল্লাহ বলে খাবেন। আর আল্লাহর কাছে সকল বালা মুসিবতের সিপা চেয়ে 3 ঢোক পানি খেয়ে দোয়া করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর আমি বাড়ি চলে আসি আর হুজুরের বলা নিয়ম মতো কাজ করি আর তাবিজটি পরে নেই। এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। আর এই ঘটনার পর থেকে আমি অ্যাম্বুলেন্স চালাই ঠিকই, কিন্তু কোনো লাশ আর বহন করি না, শুধুমাত্র রোগী ছাড়া। প্রিয় ইমরান ভাই, এই বলে আমি আমার আজকের ঘটনাটি শেষ করছি। একটি কথা ভাই, ঘটনাটি বলা শেষ করে দুলাল ভাই তার প্যান্ট উঠিয়ে তার হাঁটুর নিচের পেছনের দিকে আমাকে দেখায়। আমি সেখানে সেলাইয়ের দাগ দেখতে পাই। আর সেই রাত তার জীবনে এক অন্ধকার রাত হিসেবে লেখা আছে। তিনি বললেন, আমি মৃত্যুর আগেও সেই রাতের কথা ভুলতে পারবো না। জানি না আজকের ঘটনাটি কার কাছে কেমন লেগেছে, কিন্তু এই ঘটনাটি শোনা ও লেখাকালীন আমার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাচ্ছিল, কারণ ঘটনাটি আমি নিজে ফিল করেছিলাম। আজকের এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা লেখকরা পড়ে থাকি। আর আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে লেখার অনুপ্রেরণা যোগায়। সকলে এরপর কিরকম ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি সেই মোতাবেক ঘটনা খুঁজে আনার চেষ্টা করব। এই ঘটনাটি থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি, আর তা হচ্ছে কখনো রাত হোক আর দিন, কোনো অপরিচিত লোকের দেওয়া কিছু খাবো না এবং তাদের দেখানো পথে যাব না। এতে আমাদের ক্ষতি ছাড়া ভালো হবে না। যেমনটা দুলাল ভাই যদি সেই মহিলার কথা মতো সে রাস্তায় না যেত, তাহলে হয়তো এমনটা হতো না। আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে আমাদের এপিসোডের ঘটনাগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে আমাদের ভূত আড্ডাকে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন নিত্য নতুন ঘটনা নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম, আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, হোয়াট এ স্টোরি ম্যান। আপনার প্রতিটা ঘটনাই এত বেশি ইউনিক হয়, এত বেশি জোস হয়। আসলে যখন আমি কাভার করি না ভাই, আমার নিজের শরীরের লোমগুলোই দাঁড়িয়ে যায়। এতটা ডার্ক ছিল ভাই, আমার মনে হয় না এরকম অ্যাম্বুলেন্সকে জড়িত এইভাবে ঘটনা কেউ আমাদের চ্যানেলে অন্তত এখন পর্যন্ত প্রকাশ হয়নি। মানে আপনার ঘটনা এমন ভাবে গুছিয়ে লেখেন না ভাই, যখন পড়তে শুরু করি মনে হয় যেন আমিও সেই ক্যারেক্টারটা, আমি যেন অনুভব করতে পারি যে আমার সাথে ঘটনাটা হয়তো বা ঘটতেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরিফ ভাইয়ের আজকের এই দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর আরিফ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ ভাই। আসলে আপনাকে কিভাবে যে মূল্যায়ন করব সেটা আমার জানা নেই, শুধু ধন্যবাদটুকুই দিয়ে যাই। তো আশা করি আরিফ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের বেশ পছন্দ হবে বা হয়েছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন,
তাহলে হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা 1000 মেম্বারের পরিবার গঠন করতে পারবো। আর 1000 হলেই কিন্তু আপনাদের জন্য কিছু ধামাকা অপেক্ষা করছে। তো বন্ধুগণ, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের জানাশোনা ভয়ঙ্কর ঘটনাটি ভয়েস ক্লিপ আকারে অথবা লিখিতভাবে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তাহলে আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।